আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি ফাতেমাতুজ জোহরা। আমাদের আজকের যে বিশেষ অতিথি তিনি শুধু আমাদের বসই নন, আমাদের অনুপ্রেরণাও বটে। সর্বদাই তিনি চেষ্টা করেন আমাদের সামনে নতুন আইডিয়া আর নতুন চিন্তার আলো ছড়িয়ে দিতে। তাই আজকে ওনার সাথে আমরা বসবো যে কিভাবে আমেরিকান ভিসা বিষয়ে আপনি এপ্লাই করে ভিসা পেতে পারেন। এছাড়া কি, কি দিক নির্দেশনা রয়েছে এবং ওনার কাজের ক্ষেত্রে কি, কি অভিজ্ঞতা উনি অর্জন করেছেন সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আজকে হচ্ছে আমরা আপনার সাথে একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যে আপনি যখন শুরুতেই আমাদের এই আমেরিকান ভিসা বিষয়ে কাজটা স্টার্ট করেন, তখন আপনার আমেরিকার সম্পর্কে কেমন ধারণা ছিল? আর এখন বর্তমানে এসে আপনার কেমন ধারণা? যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি ২০১৮ সালে এটা আসলে স্টার্ট করি। বিকজ অফ আমার এক ক্লোজ বান্ধবী আমেরিকাতে থাকে, ও সিটিজেন। ওর মা আমেরিকাতে যাবে। আমি প্রতিষ্ঠানটার নাম বলব না, ওই প্রতিষ্ঠানে আমাকে পাঠায় যে এটা গিয়ে দেখার জন্য। বেসিক্যালি ওটা দেখতে গিয়ে আমি দেখি যে আসলে তাদের কাজে অনেক ল্যাকিংস আছে এবং আল্টিমেটলি আমি যেটা বুঝলাম যে এই কাজটা আমিও করতে পারি, ভেরি ইজিয়ার। সো আমি এর আগে আসলে ডিএসএলআর ক্যামেরার বিজনেস করতাম। সো আমার একটা ফ্রেন্ড এরকম এসে ওই মার্কেটে ছিল, যার আসলে কাজটা করার ক্ষেত্রে আমি সহযোগিতা করি। তো ওর একটা কন্টাক্টে কোনো এক ব্যক্তির সাথে আমেরিকাতে যাবে, এই ব্যাপারে সে অনেক টাকা আসলে একটা কন্ট্যাক্ট করে। সো ওইবারে তার ভিসাটা আসলে হয় না, তার ফ্যামিলি ভিসাটা হয় না। সো দেন হচ্ছে আমি বলি যে এটা এইভাবে না করে এইভাবে করাটা বেটার। সো আমি যখন আসলে ট্রাই করি, দেন ওনার ভিসা আসলে সাকসেস হয়। সেই থেকেই হচ্ছে আমি কেউ কোনো প্রতিষ্ঠানে যেয়ে যদি কাজ করতে যেত, আমি বলতাম যে, "এটা আমি দেখতেছি, আমি করে দেই।" বাট তখন আমি আসলে বিনামূল্যে কাজ করতাম। সো আল্টিমেটলি যখন এই পেশায় আসছি, সো এখন আমি আসলে চার্জ নেই। বিষয়টা হচ্ছে এরকম, বা আমি আসলে এই ক্ষেত্রে আসলে টাকা উপার্জন করার জন্য এবং স্বাভাবিক অর্থেই এটা আসলে একটা যেন সহায়ক হিসাবে বা সহযোগিতামূলক কাজও করে থাকি। সো ওইদিন এর অভিজ্ঞতা থেকে আজকের এই পর্যন্ত, সো আমেরিকার ভিসা পাওয়া খুব বেশি চ্যালেঞ্জ যে এরকম না। তবে আমেরিকান ভিসা করার জন্য আপনার আসলে ডেডিকেশন থাকতে হবে এবং আপনার প্রপারলি গাইডলাইন নিতে হবে। তাতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকবে। পাশাপাশি হচ্ছে আপনাকে আমি আপনাদের এই সাজেশনটা আসলে প্রোভাইড করব। আপনি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছেই যাবেন, বাট সে আসলে প্রপার ভাবে আপনাকে বুঝাতে পারছে কিনা, বা কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে আপনি নরমালি বুঝতে পারেন, আবার অনেকে অনেক কিছু বলার পর আপনি না বুঝতে পারেন, এরকম একটা বিষয় থাকে। সো আপনি যদি আমেরিকার ভিসা সম্পর্কে না বুঝেন, আপনি ভিসার থেকে অনেক দূর পিছিয়ে পড়বেন। সো আমার অভিজ্ঞতার আলোক থেকে সেটাই আমি বলব যে আপনারা জেনে বুঝে কাজ করেন। এটা খুবই একটা আশাসবল ফল আপনাকে দিতে পারে। এটা হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, তো মূল প্রশ্নে আসি। যারা আসলে আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের ক্ষেত্রে B1 B2 তে এপ্লাই করার জন্য কোন স্টেপ গুলো তাকে ফলো করতে হবে সর্বপ্রথম? ওকে। মানে বেসিক্যালি যে স্টেপ গুলা আসলে দরকার সেটা হচ্ছে DS-160 একটা মেজর প্ল্যাটফর্ম, বাট আমেরিকার ভিসার জন্য যেটাকে আমরা আনঅফিসিয়ালি বলি যে 70% ভিসা ডিপেন্ড করে DS-160 এর উপরে। বাট অনেকে আসলে কোয়েশ্চেন করেন, খুব শর্ট কোয়েশ্চেন, এবং উনিও শর্ট কোয়েশ্চেন এর অ্যান্সার প্রোভাইড করেন। বাট এই ধরনের কোয়েশ্চেন এর অ্যান্সার গুলাকে আপনাকে একটু মডিফাই করতে হবে। যার কারণে আপনাকে একটা ভালো ট্রেনিং এর জায়গাতে আসলে যেতে হবে। যে আপনি একটা যদি ট্রেনিং সেশনে যেকোনো একটা বিষয় নিয়ে ট্রেনিং নেন, তাহলে কিন্তু আপনি ভালো বলতে পারবেন। সো আমরা আসলে উত্তরগুলা এমনভাবে প্রোভাইড করি এবং এই DS-160 র সাথে উত্তরের আসলে সিমিলারিটিটা আপনাকে বজায় রাখতে হবে। তাতে আপনার ভিসার আসলে সম্ভাবনা বাড়বে। প্লাস হচ্ছে ইন্টারভিউতে কি ধরনের আসলে কোয়েশ্চেন করবে, বাট এই ব্যাপারে যদি আপনি বেসিক গাইডলাইনটা নেন, তাহলে কিন্তু আপনি ভিসার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে থাকবেন। এবং আপনি যদি নিয়মিত একটা প্র্যাকটিসে থাকেন যে আমি আসলে খুবই শর্ট টাইম, কারো ইন্টারভিউ ১০ সেকেন্ড, কারো ৫০ সেকেন্ড, বা কারো ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট এরকম হতে পারে। বাট আল্টিমেটলি আপনার জন্য কতটুকু নির্ধারণ এটা কিন্তু আননোন। আপনার কাছেও আননোন, ভিসা অফিসারের কাছেও আননোন, বা যে গাইড করবে তার কাছেও আননোন। তবে মিনিমাম একটা টাইম দেওয়া হয়, সেটা ১০ সেকেন্ড হতে পারে, ২০ সেকেন্ড হতে পারে। এই টাইমটার মধ্যেই আপনার টাইমটাকে বাড়ানোর জন্য কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু আপনি টাইমটাকে এক্সটেনশন করতে পারবেন। বা একজন ভিসা অফিসার চাইবে যে আপনাকে আরো কিছু কোয়েশ্চেন করি, এবং সেই কোয়েশ্চেনের প্রপারলি অ্যান্সার করতে পারলে কিন্তু আপনি ভিসার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবেন। এই বিষয়গুলা ফলো করবেন। ধন্যবাদ। আচ্ছা, ভাইয়া তো 2nd কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যে ইন্টারভিউর সময় আসলে কোনো ক্লায়েন্ট বা ব্যক্তিজন কি ভুলগুলো করেন যার কারণে তার ভিসা রিফিউজড বেশি হয়ে থাকে? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এটা খুবই চমৎকার একটা কোয়েশ্চেন।
বিকজ অফ আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, আমাদের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অ্যাম্বাসিতে গিয়ে রিফিউজ হই। এই রিফিউজ হওয়ার আমার পার্সোনাল অবজারভেশনে আমি যেই জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এরকম, যেমন যারা আসলে রিফিউজ হন তারা ম্যাক্সিমাম মানুষ অনেক নার্ভাস থাকেন। নাম্বার 2 হচ্ছে তারা আসলে প্রিপেয়ার না। নাম্বার 3 হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়ালি বলতে পারবো, এবং ড্রেস আপ এবং তার প্রফেশনের সাথে ড্রেস আপের কোনো ম্যাচ করে না, মিসম্যাচ করে এবং কমফোর্ট ফিল করে এরকম কোনো পোশাক পরিধান সে করে না। ঠিক আছে? আর হচ্ছে কি বলবে এক্সাক্টলি এই চিন্তাটা তার মাথায় আসলে সেট করা থাকে না। যার কারণে সে এলোমেলো হয়ে যায়, নার্ভাস হয় এবং অনেক বেশি কনফিউশনে থাকে। এবং আমেরিকার ভিসাটাকে এমনভাবে সে নিয়ে নেয়, মনে হয় নান যদি পায় তাহলে তার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাবে বা জেল খাটতে হতে পারে। এই ধরনের ভাবে আসলে পেইনটা নিয়ে নেয়। এটা পেইন নেওয়ার কিছু নাই। ভেরি ইজিয়ার। আপনাকে ১ টা ২ টা কোয়েশ্চেন করবে। ফার্স্ট মিনিমাম একজন ভিসা অফিসার ২ টা কোয়েশ্চেন করে এবং এই ২ টা কোয়েশ্চেনকেই আপনাকে আরো অনেক বেশি কোয়েশ্চেনে নিয়ে যেতে হবে। এটা ডিপেন্ড অন আপনার অ্যান্সার, আপনি আসলে কিভাবে অ্যান্সার প্রোভাইড করতে চান। সো আপনি যদি ভালোভাবে আসলে প্রোভাইড করেন, ওই ভিসা অফিসারের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার যদি আপনি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টাকে আরো কন্টিনিউ করে যাবে এবং আপনি ভিসার ক্ষেত্রেও কিন্তু এই সামনে আগানো মানেই ভিসার ক্ষেত্রে কিন্তু আপনি এগিয়ে যাওয়া। বাট এর আগে যারা আসলে ইন্টারভিউ ফেস করেছেন, তারা আমার কথার সাথে আশা করি একমত হবেন, বা যারা এখনো আপনারা আসলে ভিসা পেয়েছেন, তারাও আশা করি একমত হবেন। পাশাপাশি হচ্ছে যারা আসলে করতে চান বা অন প্রসেসিং এ আছেন বা করবেন এরকম বিষয় বা চিন্তা করছেন, বাট তাদের জন্য কিন্তু এই কথাগুলো অনেক বেশি কার্যকরী হবে। যেমন পোশাকটা আপনি মাথায় রাখবেন যে আপনার আসলে প্রফেশনের সাথে পোশাকটা কতটা ম্যাচ করে। পাশাপাশি হচ্ছে ধরেন আপনি ইন্টারভিউর আগে প্রপার একটা প্রিপারেশন নেওয়া, কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, সেই কোয়েশ্চেনগুলোর কি অ্যান্সার দেওয়া এবং নার্ভাসনেস অনেক কমিয়ে ফেলা। আমরা অনেক ক্ষেত্রে আসলে লক্ষ্য করি এটা এরকম যে অনেকে আসলে যখন ইন্টারভিউতে যান আগের দিন রাতে আসলে ঘুম ঠিকভাবে হয় না বা অনেক বেশি মাথায় প্রেশার নিয়ে নেন। ঠিক আছে? আমরা এর জন্য সবাইকে আসলে গাইড করি যে আপনি যদি ফ্যামিলি সহ দাঁড়ান, এর আগের দিন আসলে ফ্যামিলি নিয়ে আপনি বাইরে একটা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন। বাসায় রান্নাটা স্টপ করে দেন। হাসব্যান্ড ওয়াইফ ঝগড়া করবেন না। এগুলো থেকে বিরত থাকুন। সবাই একটু কম্প্রোমাইজে থাকেন। পাশাপাশি হচ্ছে আপনার মাইন্ডটাকে চাঙ্গা করে রাখা। সো আপনি প্রপার টাইমে ঘুমান, প্রপার টাইমেও উঠেন। নরমালি আপনি অ্যাজ ইউজুয়াল যেই রুটিনে থাকেন সেই রুটিনে। বাট আপনার ইন্টারভিউ যদি সকাল ৭ টায় হতে পারে, ৭:৩০ টায় হতে পারে, সেই ক্ষেত্রে একটু আগে উঠতে হবে। সেই প্রিপারেশনটা রাখেন। একটু আগে ঘুমিয়ে পড়েন, বাট ঘুমান। যদি আপনি না ঘুমান, আপনি কিন্তু আল্টিমেটলি আনইজি ফিল করবেন বা আপনার মেজাজটা অনেক বেশি খিটখিটা হবে। এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেন। এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আমেরিকার ভিসা কিন্তু কাগজপত্রে না। এই ছোট, ছোট বিষয়গুলাতে কিন্তু আমেরিকার ভিসা ডিপেন্ড করে। সো এগুলাকে আসলে সবাই লক্ষ্য রাখার জন্য ট্রাই করবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনার এই কাগজপত্রের জন্য একটা প্রশ্ন চলে আসলো যে, আমাদের অনেক ক্লায়েন্টই আসেন যে বিভিন্ন এজেন্সি তারা ঘোরে। তো ঘোরার পর তারা একটা প্রশ্নই বলেন যে, আপনারা শুধুমাত্র বলেন যে, কোনো পেপারস ডকুমেন্টস লাগবে না। তারপর হচ্ছে কোনো কান্ট্রি ভিজিট করা থাকতে হবে না। কিন্তু অন্যান্য এজেন্সি বলেন যে ৩ টা দেশ ঘোরা থাকতে হবে। তো এই বিষয়টা আসলে উনারা খুবই কনফিউজড হয়ে যান যে, আমার তো ফ্রেশ পাসপোর্ট, তাহলে আমি এখন কি করব? আমি কি আপনাদের সাথে কাজ করব এপ্লাই করার জন্য? নাকি আমি ঘুরে আসবো তারপরে এপ্লাই করব? এই বিষয়ে যদি একটু কিছু আপনি আমাদের অডিয়েন্সদের জন্য বলতেন। আচ্ছা, এটা খুবই একটা চমৎকার কোয়েশ্চেন। এখন বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশ খুবই দরিদ্র শ্রেণীর মানুষ বসবাস করি এবং কিছু মানুষ অনেক বেশি রিচ এবং মেক্সিমাম মানুষ হচ্ছে পুয়ার শ্রেণীতে বসবাস করে। গরিব দেশের মধ্যে এই ধরনের প্রবলেম বা একটা উটকো চিন্তাভাবনা কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি মাথার মধ্যে দিয়ে দিতে পারে এবং এটা খুব সহজেই কাজ করে। এটা একটা সাইকোলজিক্যালি ইস্যু। এখন বিষয়টা হচ্ছে আমরা যারা আসলে ভিসা করতে চাই, বিভিন্ন এজেন্সির কাছে যাই বা কোনো ব্যক্তি জানে তার কাছে শুনি, সে এই ধরনের বিভ্রান্তিতে আমরা ফেলতে পারে। বাট আমরা কখনোই ট্রাই করি না যে নিজে জানার জন্য একটু চেষ্টা করি। বাট এম্বাসির সাথে একটু কমিউনিকেশন করি বা এম্বাসির ওয়েবসাইটে একটু দেখি। বাট এটা দেখলেই কিন্তু আপনারা আসলে ক্লিয়ার হতে পারেন, নাম্বার 1। বাট কোনো এম্বাসিরই কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনি ১ টা, ২ টা, ৪ টা, ৫ টা দেশ ঘুরলেই কিন্তু আপনি ভিসা পাবেন বা ৪ টা ঘোরা থাকলে আপনি এপ্লাই করতে পারবেন। এই ধরনের বেসিক কোনো রিকোয়ারমেন্ট থাকে না। বাট এর জন্য আপনাকে প্রপারলি জানার জন্য, যদি ধরেন আপনি কাউকেই বিলিভ করতে পারছেন না বা কারো কথায় আপনি ইনডিসিশন এ ভুগছেন। আমরা এরকম বলছি, আরেকজন আপনাকে বলছে ৩ টা দেশ ঘুরে আসার জন্য। বাট যে ৩ টা দেশ ঘুরে আসলে ভিসা হবে
বাট সে কি আসলে আপনাকে সিউরিটি দিতে পারবে আজও? ঠিক আছে? যে আপনার ভিসা হবে বা ১০ টা কান্ট্রি ঘোরা থাকলে, ঠিক আছে? সেটা কিন্তু সে দিতে পারছে না। বাট আপনাকে এটা বলছে। বাট সেই কোনো একটা প্যাকেজে তার সাথে আসলে কানেক্টেড হচ্ছেন কিনা বা আপনার এই কথাটার পেছনে কোনো বিজনেস আছে কিনা, এটা আপনাকে আসলে অবজার্ভ করতে হবে, রিয়ালাইজ করতে হবে। সো আপনারা যদি এই বিষয়গুলো আসলে ফলো করেন, তাহলে কিন্তু এই কথার কোনো ভিত্তি থাকবে না। বাংলাদেশে যতগুলো এম্বাসি আছে, নট অনলি বাংলাদেশে, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, কোনো দেশের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে আপনার কয়েকটা কান্ট্রি ভিজিট করতে হবে বা সাদা বইয়ে এপ্লাই করা যাবে না বা সাদা বইয়ে ভিসা দিবে না। এরকম বেসিক্যালি কোনো বিষয় নেই। বাট এই কথাগুলো থেকে আপনারা বিরত থাকার জন্য চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে আপনার পরিচিত কেউ যদি আমেরিকার ভিসা এপ্লাই করে থাকে এবং ইন্টারভিউ ফেস করে থাকে, তার সাথে একটু আপনি ডিসকাস করে নিবেন। দেখবেন যে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। সো আপনি এজেন্সির উপরেই শুধু ডিপেন্ড যদি হন, এজেন্সি নানানভাবে নানান কৌশলে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চেষ্টা করবে। বাট যদি এখন একটা এজেন্সি কাজ করবে, সে টাকা নিবে, এটা একটা নরমাল ইস্যুস। বাট সেইটা আপনার জন্য আসলে প্রপার কিনা এই বিষয়টা আপনি শুধু একটু চিন্তা ভাবনা করে একটু বিবেক বিবেচনা খাটিয়ে আপনি প্রপার কাজটা করার জন্য চেষ্টা করুন। এটা হচ্ছে আমার পরামর্শ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে আপনাকে বিরক্ত করব। সেটা হচ্ছে যে আমরা আসলে সবসময় বলে থাকি যে DS-160 ফর্মটাতে 70% নির্ভর করছে ভিসা পাওয়া। তো এই 70% আসলে কেন নির্ভর করছে? স্বাভাবিকভাবেই তো আমরা বেসিক ইনফরমেশনটাই ওখানে দেই। তো কিছুদিন আগে হচ্ছে আমি প্রিভিয়াস ডেতে একটা ক্লায়েন্টের হচ্ছে ফাইল দেখলাম। সেখানে হচ্ছে শুধুমাত্র ওনার বিজনেস পারপাসে হচ্ছে লিখা ডিউটিস যেটা, ওখানে আই ওন বিজনেস। তো এইটুকু লিখাতে কি আসলে ওনাকে কি ব্রিফ করা হয়েছে যে উনি আসলে অকুপেশন কি করছেন বা ওনার কিভাবে আর্নিং সোর্সটা হচ্ছে? তো এইটা কি দেওয়াটা কি খুব মনে হয় যে ভিসা পাওয়ার জন্য কাজে দিবে, নাকি আরো কিছু ওখানে এড করা যায় বা মডিফাই করাটা খুব প্রয়োজন? বাট এই বিষয়ে আমি আসলে কিছু ক্লিয়ার বিষয় বলতে চাই। আমেরিকান এম্বাসি আনপ্রেডিক্টেবল আমরা অনেকে বলতে পারি বা অনেকে বলতে পারি এটা একটা ফরমেশন বেস বা অনেকে বলি আমরা আসলে যে এটা ওরা যা ইচ্ছা তাই করে। বাট অ্যাকচুয়ালি কোনোটাই ট্রু না। বাট আমেরিকান এম্বাসি আসলে কিভাবে চায় এটা আসলে কেউই প্রপারলি বলতে পারে না। বাট আমরা আইডিয়া করতে পারি বা আমরা গেজ করতে পারি বা এইভাবে হচ্ছে এটা বলতে পারি। এখন বিষয়টা হচ্ছে DS-160 ডেফিনেটলি খুব মেজর ইস্যু। বাট DS-160 এর উপরে আনঅফিসিয়ালি আমরা 70% বলি, সেটা হচ্ছে যে এটার উপরে ডিপেন্ড করে। বাট DS-160 হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিলেবাস। বাট এটার থেকে কিন্তু আপনাকে কোশ্চেন গুলো সাধারণত করা হয় এবং সেটার সাথে আপনি যদি সিমিলারিটি রেখে অ্যান্সার গুলো প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বাড়বে। একটা এক্সাম্পল দিলে আসলে বুঝতে পারবেন। আপনি বললেন যে আপনি ম্যানেজার, আপনার ডেজিগনেশন। বাট আপনি বিজনেসম্যান বা আপনার ডেজিগনেশন এটা আপনি একজন বিজনেসম্যান বা আপনি একটা বিজনেস ওনার। বাট আপনি আসলে কিসের বিজনেস করেন? বাট আসতে পারে এই যে ধরেন বাদাম বিক্রি করে রাস্তায়, সেও কিন্তু বিজনেস করে। যে মাল্টিন্যাশনাল কোম্পানি ওন করে, সেও কিন্তু বিজনেস করে। এখন কারো একজন মুদি দোকান, সেও বিজনেস করে। বাট ডিপেন্ড। বাট এখানে ডিউটিস এর যে অপশনটা থাকে যে আমি বিজনেস করি বা জব করি, এই প্ল্যাটফর্মে আমি কি করি বা কি অ্যাক্টিভিটির মধ্যে আমার ইনভলভমেন্ট আছে, এটা যদি আপনি ফুললি আপনি বুঝান, তাহলে কিন্তু এই DS-160 এর মাধ্যমে তখন কিন্তু আপনার ব্যাপারে একটা সামারি হবে। এই DS-160 টা দেখে। বাট এটা আমরা একটা ওয়েতে চেক করি। বাট এটা আসলে সবাই জানে কি জানে না আমরা জানি না। সো আমরা আসলে চেক করতে পারি যে আমার DS-160 টা আসলে কবে ইউএস এম্বাসি দেখেছে বা লাস্ট আপডেট আসলে কবে করেছে। বাট তখন কিন্তু DS-160 টা দেখে একটা সামারি হবে। আমরা আইডিয়া অনুযায়ী কিছু জিনিস বলতে পারি যে কারো ইন্টারভিউ ১০ সেকেন্ড বা ১৫ সেকেন্ডের মধ্যে হয়েছে। বাট কারো ৬, ৭, ৮, ১০ পাতারও কিন্তু DS-160 হতে পারে। বাট কোন একজন ভিসা অফিসার কিন্তু রোবট না। সে কিন্তু ওই ১০ সেকেন্ডের মধ্যে এই ১০ পাতার এই এই DS-160 টা দেখে ফেলবে, বিষয়টা এটা না। এটা আরেকটা আরেকটা তাদের গ্রুপ আছে যে গ্রুপটা হচ্ছে আগে সামারি করে। মানে ওই সামারিটা দেখে হচ্ছে আমাদের যে ধারণা সেটা হচ্ছে সামারিটা দেখে একজন ভিসা অফিসার সেই কোয়েশ্চেন গুলা করার জন্য চেষ্টা করে। সো আপনাকে চিন্তা করতে হবে এমনভাবে যে আমার এই ১০ সেকেন্ডের ইন্টারভিউতে এটা আসলে দেখা সম্ভব না বা ২০ সেকেন্ডে এটা দেখা পুরাপুরি সম্ভব না। বাট সামারি দেখে কিন্তু ৫ সেকেন্ডের মধ্যেই আপনাকে কোশ্চেন করে দিতে পারে। বাট এইগুলোর উপরে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। বাট যারা আসলে মনে করছে যে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে এই শুধু ওন বিজনেস বা আই এম এ ওনার অফ এই কোম্পানি বা আই এম এ প্রোপাইটার অফ এই কোম্পানি, এগুলা লিখতে পারেন। বাট এগুলা কিন্তু প্রপার অ্যান্সার না।
বাট আপনি আপনার মতো করে না গিয়ে এম্বাসি আসলে আপনাকে কিভাবে চাচ্ছে এই বিষয়টা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ভিসার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবেন। বাট অ্যাক্সিডেন্টলি বা কেউ ধরেন উইথআউট কোনো কিছু না লিখেও ভিসা পেতে পারে। বাট এটা কিন্তু আসলে প্রপার বিষয় না। বাট সেটা ২-১টা অ্যাক্সিডেন্টলি হতে পারে। বাট অ্যাক্সিডেন্টলি নট এ এক্সাম্পল। বাট এক্সাম্পল হচ্ছে মিনিমাম 30 এই 70 এরকম একটা পার্সেন্টেজ থাকে। সো আপনার 30% ও ঘটনা যদি ঘটে তাহলে সেটা এক্সাম্পল। বাট অ্যাক্সিডেন্ট নিয়ে আপনি সবাই লটারির মতো করে জীবন বদলাবেন। অনেকে লটারির মতো করে জীবন বদলে যায়। বাট এটা কিন্তু সবার জন্য না। বাট এটা অ্যাক্সিডেন্ট কেস। বাট অ্যাক্সিডেন্ট কেস নিয়ে কখনোই এক্সাম্পলে টেনে আনা যাবে না। বিষয়টা হচ্ছে এখানে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আজকে হচ্ছে লাস্ট প্রশ্ন করব যে এটা আসলে প্রত্যেকদিনই সবাই প্রশ্ন করছে যেহেতু প্রতিদিনই ইউএস এম্বাসি অনেক কিছু আপডেট করে। তো আপনি যদি আমাদেরকে এখন নতুন কোনো আপডেট যে বিষয়টা যে আগামী মাসে ভিসা ফি বাড়বে কিনা এটা নিয়ে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে কনফিউশন থাকে সবাই। তো আপনি যদি আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন যে আসলে কিনা। থ্যাংক ইউ। আসলে সবাই আসলে মনে করছে ভিসা ফি বাড়বে। আমরা আসলে মনে করছি না। বাট আমরা অনেক কিছু যাচাই-বাছাই করে ইনফরমেশন সবসময় প্রোভাইড করি। সো সেই ইনফরমেশন অনুযায়ী যে ভিসা ফি $১৮৫ সেটাই থাকবে। আরো ৩ টা ফি বাড়বে। যেই ফি গুলা হচ্ছে $২৭৮ বাড়বে। বাট এইটা আমাদের অবজারভেশন অনুযায়ী এটা যখনই আপনার এটাকে আসলে আপনি ভিসা অ্যাপ্রুভ হবে বা আপনার পাসপোর্ট রেখে একজন ভিসা অফিসার আপনাকে বলবে যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। সো আপনার ১৪ টা কর্মদিবসের মধ্যে সাধারণত এটাই বলে যে ১৪ টা কর্মদিবসের মধ্যে আপনি আপনার পাসপোর্ট কালেক্ট করে নেওয়ার জন্য। সো আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে এরকম বিষয় থাকে। সো এইরকম পাসপোর্ট যাদের অ্যাপ্রুভ হবে তাদের জন্য এই চার্জেসটা। বাট এটাও কিন্তু রিফান্ডেবল এই $২৭৮ পুরোটাই রিফান্ডেবল হবে না। ঠিক আছে? কিছুটা ছাড়া মেক্সিমামটাই রিফান্ডেবল হবে। বাট এটা অক্টোবরের ১ তারিখ থেকে এই প্রক্রিয়াটায় আসার কথা। বাট নয়তো তারা যদি কিভাবে আসলে টাকা নিবে এটাও এখনো কনফার্ম হয়নি। বাট কনফার্ম হয় যদি এই অক্টোবর থেকে হতে পারে, সেটা জানুয়ারির ১ তারিখ থেকেও হতে পারে। বাট এটা এখনো কনফার্ম না। বাট এটা নিয়ে কনফিউশন সবার মধ্যেই থাকবে। বাট আমরা যাচাই-বাছাই করে তারপরে আসলে বলা আমাদের মধ্যেও কিছুটা কনফিউশন আছে। যেহেতু সবাই এরকম বলছে। বাট আমরা প্রপারলি চেক করে দেখেছি যে এটা আসলে বাড়ার আসলে কোন রকমই সুযোগ নেই। এটা হচ্ছে মূল বিষয়। সো ধন্যবাদ সবাইকে আসলে মানে আমাদের পাশে থাকার জন্য, আমেরিকান ভিসা সেন্টারের পাশে থাকার জন্য এবং আপনাদের এই পুরা অ্যাক্টিভিটিস এই ধন্যবাদ। যারা সামনে পেছনে সবাই আছেন। সো আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি হচ্ছে আমাদের সেমিনারে আসবেন। আমরা প্রতিনিয়তই প্রপার গাইড করার জন্য চেষ্টা করি এবং আশা করি এই প্র্যাকটিসটা আমরা কন্টিনিউয়াসলি বজায় রাখবো। সো আপনাদের সহযোগিতা আমাদের সামনে আগানোর পথ চলা। থ্যাংক ইউ। তো সুপ্রিয় দর্শক আজকের পডকাস্ট থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং আশা করছি আপনাদেরও অনেক ধারণা ক্লিয়ার হয়েছে। তো আমরা আবারও চলে আসবো নতুন কোনো পডকাস্ট সেশন নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন আমেরিকান ভিসা সেন্টার। ধন্যবাদ।